আমাদের বাড়িতে আমি আর আমার মা একা থাকতাম, কিন্তু রাতে আমার মার ঘর থেকে কিসের যেন আওয়াজ আসতো। একদিন আমি দেখলাম সেখানে একজন লোক যেন ভিতরে গেল এবং ঘরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। বিষয়টি সঠিকভাবে জানার জন্য একদিন আমি ঘরের মধ্যে লুকিয়ে রইলাম, আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে লোকটা আর কেউ নন, বরং আমার বাবা। আমি যখন মাত্র 8 বছর বয়সে ছিলাম তখন আমার বাবা এই পৃথিবী থেকে চলে যায়। সে কাজের জন্য আমাদের শহর থেকে অন্য শহরে গিয়েছিল, যেখান থেকে খবর আসলো যে সে আর এই পৃথিবীতে নেই। সেখানে আগুন লেগে গিয়েছিল এবং তার কারণে তার লাশটুকু পাওয়া যায়নি। আমার জন্য এই খবরটা ভীষণ দুঃখের ছিল, ভীষণ বাজে ছিল, কেননা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দরী ও যুবতী ছিলেন, কিন্তু তবুও তিনি দ্বিতীয় বিয়ে করেননি। এই ব্যাপারটা আমার জন্য অদ্ভুত ছিল এবং আমাদের পরিবারের জন্যও অদ্ভুত ছিল, কারণ আমার মা আমার বাবার সাথে ভীষণ ঝগড়া করতেন। আমার বাবার কোনো ভালো ব্যবসা ছিল না, আর আমার মা এসেছিলেন একটি ধনী পরিবার থেকে। আমার দাদু আমাদের ঘরের পুরো খরচ চালাতেন, আর আমার বাবাকে সারাক্ষণ চেঁচাতেন, আর আমার মাও আমার দাদুর সাথে মিলে যেতেন। আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে ছিলেন। এরকম অবস্থায় আমি আমার বাবাকে প্রায়ই কাঁদতে দেখতাম আর খুব চিন্তার মধ্যে থাকতে দেখতাম। আর কখনো কখনো আমার বাবা আমাকে বলতেন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর আমি বলতাম, এই পৃথিবীতে সবচেয়ে ভালো বাবা তুমি। একজন মেয়ের ক্ষেত্রে তার বাবাই তার সব কিছু, সে তার বাবা কোনো মজদুর হোক বা আর যাই হোক না কেন। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে গেলেন, আমি সেই সময় অনেক ছোট ছিলাম। আমি আমার মাকে এতটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম, তাই এই কষ্টটা কোনোভাবে আমি সহ্য করে নিয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারটা আমার মাথার মধ্যে বসে গিয়েছিল, আর আমি অনেক রোগের শিকার হয়েছিলাম। যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমার নিজের ওপর একদম বিশ্বাস ছিল না। আমি কারো সামনে কথা বলতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম, এরপর ঘরে বসে ডিগ্রি পরীক্ষার প্রস্তুতি নিলাম, কিন্তু তাও আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো। আর তখন আমার হাত পা কাঁপতে থাকতো। মানুষ অবাক হয়ে যেত আর ভাবতো যে এটার কি হয়ে গেল, যে কথা পর্যন্ত বলতে পারছে না। আমার মনে হতো যে আমি যেন এই পৃথিবীতে একা। কিন্তু আমার মায়ের জীবনে এর কোনো রকম প্রভাব পড়েনি। মা তখনও সাজতেন, নিজের খেয়াল রাখতেন, বাইরেও যেতেন। আমি এই পৃথিবী থেকে আর আমার মায়ের থেকে দূরে থাকতে চাইতাম। এই জন্য আমাদের বাড়িতে অতিথিদের জন্য যে পাশের ঘরটা বানানো হয়েছিল, সেই ঘরে চুপচাপ পড়ে থাকতাম। আমি ওই ঘরেই আরাম করতাম, কেননা ওই ঘরটা ছিল বাইরের দিকে, আর তার ছাদটা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য সেখানে জল ভরা শুরু হয়ে গিয়েছিল। জল ভরে যেতে থাকায় আমার মা বলেছিলেন যে আমি যেন বাড়ির ভিতরে চলে আসি, কারণ সেখানে কয়েকটা ঘর খালি ছিল। মা বললেন আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভিতরে আসতে চাইছিলাম না, কিন্তু আমি এক সমস্যায় পড়লাম, যার জন্য আমাকে ভেতরে আসতেই হলো। আমাদের বাড়ির ভিতর সামনের যে ঘরটা, সেটা আমার মার ঘর। আমার ঘর থেকে আমার মায়ের ঘরের জানালাটা পরিষ্কার নজরে আসে। ছোটবেলায় ওই ঘরটা আমারই ছিল, এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না, কেননা আমার বাবার কথা মনে পড়তো বারবার। আমি একজন ডাক্তারের সাথেও কথা বলেছিলাম। আমি প্রত্যেক সোমবার ডাক্তারের কাছে চেক আপের জন্য যেতাম, আর ডাক্তারও এটাই বলতেন যে তুমি তোমার বাবার মৃত্যুকে নিজের হৃদয়ে নিয়ে বসে আছো, যা তোমার ভিতরে ভয় তৈরি করছে, যার জন্য তোমার জীবন খারাপ হচ্ছে। কিন্তু তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত, কেননা সে তো আর এই পৃথিবীতে নেই। মানুষের সাথে কথা বলতে হবে তোমায়। কিভাবে তুমি মানুষের সাথে কথা বলবে, কিভাবে তোমার চলবে তুমি যদি এরকম করে করতে থাকো? আমি নিজেই নিজের জন্য ভীষণ চিন্তায় ছিলাম, কেননা আমার মাত্র 18.5 বছর বয়স হয়েছিল। এখন আমি আইন অনুযায়ী সবালক, কেননা আমার বয়স 18 বছর হয়ে গেছে। এখন আমার নিজের কাজ নিজেকে করা উচিত, নিজের দেখাশোনা নিজের করা উচিত। এমনিতেও আমার মায়ের উপর ভরসা রাখতাম না। এবার আমি ঘরের ভিতরে এসে গিয়েছিলাম, আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। আমার মনে হচ্ছিল মায়ের ঘরে কেউ একজন আছে। প্রথম রাতে ভাবলাম যে এটা আমার মনের কোনো ভুল, আর আমি ব্যাপারটা অত লক্ষ্য করলাম না, ছেড়ে দিলাম। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে শুনেছিলাম কোনো একটা আওয়াজ, আর যখন গিয়ে দরজায় টোকা মারলাম তখন ঘরের আলো জ্বলছিল। এর মানে হলো আমার মা জেগেছিলেন, কিন্তু তিনি এমনভাবে বাইরে আসলেন যেন মনে হলো তিনি যেন ঘুম থেকে উঠে এসেছেন।
অথচ তার মুখে দেখে মনে হলো না যে তিনি ঘুমোচ্ছিলেন, বরং তিনি মেকআপ করেছেন। আমি বললাম, তুমি জেগে আছো? আমার মা বললেন, তুমি এটা জিজ্ঞাসা করার জন্য আমাকে ঘুম থেকে জাগালে, আমার ঘুমটা নষ্ট করলে? আমি বললাম, না, আমি শুনি, কারণ আমি একটা আওয়াজ পেলাম। আমার মা আমাকে বললেন, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এরকম অদ্ভুত কথা বলছো? এত রাতে আমার টিভিটা অন থেকে গিয়েছিল, এটা টিভির আওয়াজ ছিল, এক্ষুনি আমি বন্ধ করলাম। আমি বললাম, আচ্ছা। আমার মা রেগে গেলেন। আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ মায়ের রাগ করা স্বাভাবিক ছিল। আমার এরকমভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের থেকে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম, দ্বিতীয়বার এরকম হবে না। সকালবেলা আমি কাজের জন্য চলে গেলাম। পরে আমি মায়ের ঘরে গেলাম। মায়ের সাথে রাত্রে এরকমভাবে কথা বলা উচিত হয়নি। আমি মায়ের ঘর পরিষ্কার করা শুরু করলাম। আমি ভাবলাম যে ঘর পরিষ্কার করলে মা খুশি হয়ে যাবেন। প্রতিদিন যেরকমভাবে ঘর পরিষ্কার করা হয় সেরকমভাবে আমি মায়ের ঘর পরিষ্কার করতে চাইনি। আমি ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু আমি সবেমাত্র কাজ করা শুরু করলাম আর আমার হাতে এমন একটা জিনিস আসলো যেটার সঙ্গে মায়ের কোনো সম্পর্কই নেই। এটা ছেলেদের জিনিস, এরকম বলা উচিত যে বিবাহিত ছেলেদের জিনিস, যা এ ঘরে পড়েছিল বিছানার তলায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর এরপরে আমি আমার মাকে জিজ্ঞাসা করতে পারিনি, কেননা আমার লজ্জা পাচ্ছিল। কিন্তু এই জিনিসটা দিয়ে ঘরের মধ্যে কি হচ্ছিল আর কিভাবে আসলো? এখনো পর্যন্ত আমার ঘর পরিষ্কার করা শেষ হয়নি। আমি ঘরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম আমার মা এসেছেন। আমি আমার ঘরে চলে এলাম। আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মন থেকে বের করে দিলাম। তারপরের দিন আমি আর একটা সত্যি কথা জানতে পারলাম যে আমার মায়ের ঘরে টিভি তো ছিল, কিন্তু সেই টিভিটা নষ্ট ছিল, চলতো না। এই ব্যাপারটা আমাকে ঘরের চাকর বলেছিল। সে সপ্তাহে একদিন করে আসতো। সে বলল, এই টিভিটা তো কবে থেকে খারাপ হয়ে আছে, তোমার মা তো বলেছেন যে এই টিভিটা আর কখনো ঠিকই হবে না। আমায় বলছিলেন যে তুমি টিভিটা নিয়ে চলে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চাটা দেখতে পারবে। আমি আমার বরকে বলেছি যে আমার বর যেন এসে টিভিটা নিয়ে যায়, কিন্তু আমার বর আসেনি টিভিটা নিতে। সে ভীষণ অকর্মণ্য, কোনো কাজই করতে চায় না। চাকরটা তো এইভাবেই নিজের সমস্যা বলতে শুরু করে দিল। কিন্তু এখানে আমার ধ্যান অন্য একটা জায়গায় ছিল, যে যদি টিভি খারাপই ছিল, আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কি করে কোনো লোকের আওয়াজ আসছিল? তাহলে কি সব কিছু মিথ্যে ছিল? আমি তো আমার জীবনের অনেকগুলো বছর এই বাড়ির বাইরের ঘরে কাটিয়ে দিয়েছি। আমি ঘরের ভেতরে যখন আসলাম, তখন এই সমস্ত কথা আমি জানতে পারলাম। ঘর বেশ ছোট ছিল, যেখানে মাত্র দুজন অতিথির থাকার জায়গা ছিল। সেখানে বাথরুমও ছিল না, বাথরুম অনেকটা পিছনের দিকে ছিল। শীতকালে আমাকে বাইরে যেতে হতো বাথরুম করতে। কিন্তু আমার মা কখনো আমাকে বলেননি যে তুমি ভেতরে এসো, এই ঘরের মধ্যে তুমি কি করে থাকবে? ঘরটা তো ঠিক না, বাথরুমের জন্য তোমাকে বাইরে যেতে হয়, সর্দি হয়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে। অথচ আমি তার একমাত্র মেয়ে। আর এখন তো ঘরটা ভেঙেই গেছে, আর সেজন্যই এখন আমাকে মা ভেতরে ডেকেছেন। আমার দাদুর এটা ছিল। এটা একটা পুরনো বাড়ি, যার দুটো অংশ ছিল। একদম সামনের জায়গাটায় অন্য কেউ দখল করে নিয়েছিল। কি জানি কি করে জিতে সে ওই অংশটা নিজের নামে করে নিল। আমাদের কাছে অল্প একটু অংশ ছিল। বাড়িটা তো প্রায় ৯০-৯৫ বছরের পুরনো, যখন কিনা ইংরেজরা রাজত্ব করত। কেউ যখন বাড়িটা দেখত তখন সে অবাক হয়ে যেত। তারা বলতো যে আমরা ঘরের ভেতরটা দেখতে চাই, আরও অনেক কিছু বলতো। কিন্তু আমার ছোটবেলায় এখানেই কেটেছিল। যেহেতু আমি ছোট থেকেই এখানে আছি, তাই আমার খুব একটা এই বাড়ির প্রতি অদ্ভুত ভালো লাগা নেই। আমার দাদু এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, কিন্তু তাও কিছু পয়সা দিয়ে আমাদের খরচা চলেই যেত। আমরা ঘরে চাকর রেখেছিলাম। একদিন আমার মা আমাকে বললেন যে তুমি একটা বাজে মেয়ে, তুমি অলস মেয়ে, এখন এসে আমার চুলে রং লাগাও তো। আমি তো এটাই ভাবতে লাগলাম যে এই বয়সে মা সেজেগুজে কাকে দেখাতে চায়। আমার মাকে দেখে আমার একদম ভালো লাগতো না, যে কিনা এত বছর ধরে বিধবা, সে নিজের এত খেয়াল রাখে কেন? আর একদম এমন থাকতো যেন সে বিবাহিতা। একবার দিওয়ালিতে আমার মাকে হাতে মেহেন্দি করতে দেখেছিলাম, কিন্তু কোনো বিধবার তো ইচ্ছাই করে না এসব। আর যখন আমার স্বামী নেই, তখন আমি মেহেন্দি করে কাকে দেখাবো? কিন্তু মা সেই সমস্ত কিছুই করতেন যা কিনা একজন বিবাহিতা মহিলা করেন। নিজের খুব খেয়াল রাখতেন। আর এবার যখন চুল সাদা হতে লাগলো, তো চুলে রং লাগাতে লাগালেন। ভালো গাঢ় রঙের জামা কাপড় পরতেন আর সেজে গুজে থাকতেন,
নিজের পা পরিষ্কার রাখতেন, হাতের নখে নেলপালিশ লাগাতেন, সবসময় নিজের সাজে গুজে থাকতেন। আমি নিজেই এত নিজের খেয়াল রাখতাম না যত আমার মা নিজের খেয়াল রাখতেন। আমি শুনেছিলাম আমার মা আর আমার বাবার প্রেম করে বিয়ে হয়েছিল, যার জন্য আমার বড়লোক মা গরিব বাবাকে বিয়ে করেছিলেন। না হলে আমার দাদু এই সম্বন্ধ কোনোদিন মেনে নিতেন না। তিনি ছিলেন মিলিটারিতে এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন। একবার রাতে মায়ের ঘর থেকে আবার আওয়াজ আসলো। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। একটা আওয়াজ যেন মনে হলো কোনো লোক কথা বলছে। আমার মা হাসছিলেন আর মা লজ্জা পাচ্ছিলেন। এমন মনে হচ্ছিল যেন লোকটা আমার মায়ের প্রশংসা করছিল আর আমার মা লজ্জা পাচ্ছিলেন। আমি সত্যিই বুঝে গিয়েছিলাম যে ভিতরে কোনো লোক আছে। কয়েকদিন পরেই আমার বাবার বার্ষিক শ্রাদ্ধ ছিল। আমি সবসময় আমার বাবার বার্ষিক শ্রাদ্ধে উদাস থাকতাম, যেন মনে হতো যে আজকেই যেন তিনি দুনিয়া থেকে গেছেন, এতটাই উদাস থাকতাম আমি মাকে দেখতে লাগলাম। তিনি সেজেগুজে বাইরে বেরিয়ে এলেন। আমি মাকে বললাম, আজ অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে। শুনেছি বিধবা সাজলে গুজলে স্বামীর আত্মা কষ্ট পায়। মা বললেন, মানে? আমি বললাম, বাবার বার্ষিক শ্রাদ্ধ। তখন মায়ের মুখটা অদ্ভুত লাগলো। তিনি বললেন, তাহলে তুমি কি করবে? আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো সমস্ত গরিবদের সাহায্য করব। মা বললেন, যাও গরিবদের সাহায্য করো। আমি বললাম, তুমি কোথাও যাচ্ছ? মা বললেন, আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। আমি বললাম, আজ তোমার স্বামীর বার্ষিক শ্রাদ্ধ আর তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ? মা বললেন, বার্ষিক শ্রাদ্ধ প্রত্যেক বছর হয়। যে মারা গেছে তার সাথে কেউ মরে তো যায় না। আমার বন্ধু খুব ভালো, তার একটা বড় ছেলে আছে যে শহরে থাকে। আমি তার সাথে তোমার বিয়ে করাতে চাই, তো আমাকে তো যেতেই হবে। আমি শুনে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বার্ষিক শ্রাদ্ধের দিন সেজে গুজে গেছো, তোমাকে তারা মানুষ অবধি ভাববে না। মা বললেন, তুমি ভীষণ বাজে হয়ে গেছো। খবরদার আমার সামনে এই ধরনের কথা তুমি বলেছ। তোমার বাবা তো এরকম নয়, জানি না তুমি কার মতো হয়েছ। আমি বললাম, উনি আমার বাবা ছিলেন আর ওনার জন্য একটুখানি সময় বের করা উচিত, কিন্তু তুমি তো কাউকে পরোয়া করো না। আমার মায়ের সত্যি এ ব্যাপারে কোনো পরোয়া ছিল না, কিছু যায় আসতো না। এবার তো তিনি সে কথার কোনো জবাবই পর্যন্ত দিলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু ওই রাতেই আমি কিছু এমন দেখেছিলাম যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমি রাত্রে জেগেছিলাম, আমার ঘুম আসছিল না। আজ এমনিতেও ঘুম আসতো না। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বাজে দিন। আমি মায়ের ঘরে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম, যেটা জানলা দিয়ে যেন দেখা যাচ্ছিল। আমি পুরোপুরি বুঝে গিয়েছিলাম যে মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আমি এক মুহূর্ত নষ্ট না করে তার ঘরে গিয়ে টোকা মারতে লাগলাম। যখন কিনা আমার মা ৬-৭ মিনিট পর দরজা খুললেন, আমি বুঝতে পেরেছিলাম যে ঘরে ছিল সে বাইরে বেরোতে পারেনি, সেই ঘরেই আছে। সে ভিতরে ছিল আর ভিতরেই থেকে গেছে। কিন্তু যখন আমি ভেতরে গেলাম, আমার পায়ের তলে থেকে যেন মনে হচ্ছিল মাটি সরে যাচ্ছে, কারণ ওখানে কেউ ছিল না। বিছানায় এত ছোট চাদর ছিল যে এর তলার মেঝেটা পর্যন্ত দেখা যাচ্ছিল। তার মানে লোকটা ওই বিছানার নিচে তো ছিল না। আমি বললাম, আমার ঘরের কলটা খারাপ হয়ে গেছে, আমাকে বাথরুমে যেতে হবে। আর আমি বাথরুমে চলে গেলাম, কিন্তু সেখানেও কেউ ছিল না। আমি ভীষণ অবাক হলাম। আমি বুঝতে পারছিলাম না, আমি একটা লোকের ছায়া দেখলাম, একটা লোকের আওয়াজ শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথায় গায়েব হয়ে গেল, সে কোথায় হারিয়ে গেল, কোথায় লুকিয়ে গেল। কিন্তু আমি আমার মায়ের সাথে এই ব্যাপারে কোনো কথা বললাম না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি শুধু এমনি মিথ্যে কথা বলে দিলাম যে আমার ঘরের বাথরুমের কল খারাপ হয়ে গেছে, এজন্য আমি এখানে এসেছি। এরপরে আমি আবার আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবার আমার মায়ের ঘর থেকে অল্প অল্প আওয়াজ আসতে শুরু করলো। হয় আমার মা পাগল হয়ে গিয়েছিলেন, অথবা আমার মায়ের ঘরে কেউ নিশ্চয়ই ছিল যার সাথে মা কথা বলছিলেন। কোনো একটা ব্যাপার তো হবেই, আর না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূত আছে যে আমাকে দেখতেই লুকিয়ে করে। কেননা কোনো মানুষ হলে এত তাড়াতাড়ি লুকাতে পারতো না। আর কোথায় বা লুকাবে? না ঘরের দরজা দিয়ে বাইরে যেতে পারবে, আর না জানলা দিয়ে যেতে পারবে। আমার তো মাথায় যন্ত্রণা হতে শুরু করলো। আমি এই কথাটা কাউকে বলতেও পারছিলাম না। আমি ভীষণ চিন্তায় ছিলাম, এটা ভেবে যে আমার মা কেন এতদিন ধরে বিয়ে করেননি, আর সে এত খুশি কি করে আছে। আমি এতদিন ভাবতাম আমার মা বুঝি খুশি আছে, কারণ আমার মা বাবাকে খুব ভালোবাসতেন, আমার বাবাকে আজও হয়তো ভালোবাসেন, সেজন্য আমার জন্য কোনো সৎ বাবা কিনি নিয়ে আসেননি ঘরে। কিন্তু এখন তো বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমার মায়ের জীবনে কোনো ব্যক্তি এসেছে, আর আমার মা তার সাথে খুব বাজে কাজ করছেন। না হলে সে ঘরের মধ্যে কি করে? বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ